তাহলে আজকের আমরা আলোচনা করব লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্প। ভারতবর্ষ গল্পের আগে অডিওতে সবিস্তারে আলোচনা হয়ে গেছে। আজকের আলোচনা করার আগে আমি তোমাদেরকে আবার অডিওগুলো শুনতে বলেছিলাম। আশা করি কম বেশি সবাই শুনে নিয়েছো, শুনে রেখেছো। তো আজকের আলোচনা করতে গিয়ে অনেকটাই আরও সহজবোধ্য হবে, অনেকটাই আরও তোমাদের কাছে সহজে আমি বোধহয় পৌঁছে যেতে পারবো এই ভারতবর্ষ গল্পের বিষয়টা নিয়ে। এবং ভারতবর্ষ গল্পের মধ্যে যে শিক্ষণীয় দিক আছে, যে বার্তা দিতে চেয়েছে লেখক, সেটাও আমি আবার এই অনলাইন ক্লাসে তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো। তবে এটা আমাদের মাথায় রাখতে হবে, এক একটা গল্পের মধ্যে যে শিক্ষণীয় দিক থাকে সেটা শেখার পরে, সেটাকে উপলব্ধি করার পরে যদি আমরা জীবনে এমনকি সমাজের বৃহত্তর ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে না পারি, তাহলে আমাদের এই পাঠ্য অধ্যায় থেকে শেখা যে বিষয়, শিক্ষণীয় যে দিক বা গ্রহণ করেছি আমরা যে বার্তা, সেটা মাঝখানেই নষ্ট হয়ে যাবে। তার মানে তার উদ্দেশ্যটা নষ্ট হবে এবং লেখাটা হয়তো সার্থক হয়ে উঠবে না। যদি আমাদের মধ্যে সবাই বা অনেকেই বা কেউ কেউ এই ভারতবর্ষ গল্পের মূল ভাবটাকে বুঝে একজন আদর্শ নাগরিকের মতো, আদর্শ ভারতীয়ের মতো, আদর্শ মানুষের মতো আমরা প্রয়োগ করতে পারি আমাদের কাজে কর্মে, আমরা প্রয়োগ করতে পারি আমাদের কথাবার্তাতে, চাল চলনে, আচার ব্যবহারে, তাহলে এই লেখাটা সার্থক। একটা লেখা তখনই হয়ে ওঠে যুগান্ত সৃষ্টিকারী। একটা যুগ থেকে পার হয়ে আর একটা যুগে পৌঁছেও সেই লেখাটা হয়ে ওঠে অমর, সেই লেখা হয়ে ওঠে অক্ষয়। কখন একটা লেখা ওই অমরত্ব লাভ করে বা অক্ষয় হয়ে ওঠে? কখন একটা সৃষ্টি চিরস্থায়িত্ব লাভ করে? না, যখন সেই সৃষ্টির মধ্যে জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়গত নির্বিশেষে এই সমস্ত ক্ষুদ্র সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে যখন মানবতার বার্তা পৌঁছে দেয়, মানবতার বাণীকে প্রচার করে, যখন মনুষ্যত্ব, বিবেক, নীতি, নৈতিকতাকে ছড়িয়ে দেয় এবং এই যে ক্ষুদ্র সাম্প্রদায়িকতা, এই যে উগ্র সাম্প্রদায়িকতা, এই সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে মানবতাটাকেই গুরুত্ব দেন লেখক তার রচনার মাধ্যমে, তার সৃষ্টির মাধ্যমে, যেটা সর্বকালীন বা একটা নির্দিষ্ট প্রদেশের গণ্ডি ছাড়িয়ে সেটা হচ্ছে বিশ্বের দরবারে পৌঁছে যেতে পারে। যেমন সর্বকালীন হয়ে উঠতে পারে, তেমনি চারদিকে ছড়িয়ে পড়তে পারে। হতে পারে একটা গল্প নির্দিষ্ট কোনো এলাকায় থেকে লেখক লিখছেন, নির্দিষ্ট কোনো প্রদেশের মধ্যে, প্রদেশের ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকছে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে সেই মানবতার বার্তা দিয়ে যে গল্প লেখা হচ্ছে, সেই গল্প সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তার ওই চিরন্তনতা বা শাশ্বত দিকটা নিয়ে। তখনই একটা সৃষ্টি হয়ে ওঠে চিরন্তন বা শাশ্বত বা স্থায়িত্ব লাভ করে। তাহলে বোঝাই যাচ্ছে যে ভারতবর্ষ গল্পের মধ্যে এমন কোনো বিষয় রয়েছে যা আমাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং আমাদের জীবনে সেটাকে প্রয়োগ করতে হবে, তাই প্রয়োগযোগ্য। এখন ঘটনা হলো, ভারতবর্ষ গল্পের নামকরণ ভারতবর্ষ হয়েছে, অথচ এই গল্পে সারা ভারতবর্ষকে তো ধরা হয়নি। আমরা দেখতে পাচ্ছি এই গল্প কাহিনীতে কয়েকটা গ্রাম, আর সেই গ্রামের মাঝখানে একটা ছোট্ট বাজার। বাজারটা এমন একটা জায়গায় গড়ে উঠেছে যেখানে রাস্তাটা বাঁক নিয়েছে বা মোড় নিয়েছে, এমন একটা জায়গাতে গড়ে উঠেছে।
আসলে বাজার, হাট বাজার কিন্তু এইরকম জায়গাতেই বসে বা বাজার এরকম জায়গাতেই গড়ে ওঠে, যেখানে রাস্তা বাঁক নেয় বা মোড় নেয়, অন্য রাস্তা এসে জোড়ে, সেই সমস্ত জায়গাতে হাট বাজার গড়ে ওঠে। তার কারণ একটা গ্রামের বাজার বা হাট শুধু একটা গ্রামেই যে বসে তা নয়, এমনভাবে হাট বা বাজারটা তৈরি হয় যাতে অনেকগুলো গ্রাম থেকে লোকেরা সেই জায়গাতে পৌঁছতে পারে খুব সহজে, কেনা কাটার জন্য, কেনা বেচার জন্য। তো এখানেও তাই, এখানে যে বাজারের কথা বলা হয়েছে সেই বাজারের আশেপাশে অনেকগুলো গ্রাম রয়েছে এবং সেই গ্রাম থেকে মানুষ চলে আসে বিকেল নাগাদ, সন্ধে নাগাদ, প্রধানত বিকেল বা সন্ধ্যের দিকেই ভিড় জমে। বিশেষ করে চায়ের দোকানগুলোতে রীতিমতো আড্ডা জমে ওঠে। সারাদিন বাড়িতে কাজ করতে করতে বা হাতে যথেষ্ট অবসরের সময় এই একঘেয়েমি জীবনে তারা হাঁপিয়ে ওঠে। তো সেখান থেকে মুক্তির জন্য, সেখান থেকে বেরিয়ে আসার জন্য, একটু অন্যভাবে জীবনে স্বাদটা আনার জন্য তাদের হাতের কাছে তো তেমন কিছু নেই। এই মুহূর্তে গ্রামের কথা বলা হচ্ছে না, এটা সেই সময়ের গ্রাম কেন্দ্রিক সভ্যতার একটা সাধারণ চিত্র। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে গ্রামের মানুষ সময় কাটাবে কী করে? না আছে গ্রামে বিদ্যুৎ, না আছে টিভি, না আছে এই রকম ধরনের মনোরঞ্জনের কোনো মাধ্যম। তাহলে মানুষের সারা দিন ধরে একঘেয়েমি জীবনে তারা এতটা অতিষ্ঠ হয়ে ওঠে যে কখন কোন ফাঁকে তারা ওখান থেকে পালিয়ে আসবে বাজারে, তারপরে এখানে এসে একটু কেনা কাটা, গল্পগুজব, আড্ডা, সময় কাটিয়ে আবার তারা ফিরে যায়। তার মানে এই গ্রামটা তাদের জীবনে, মানে এই গ্রাম বাংলার মানুষের কাছে এই বাজারটা তাদের জীবনে হয়তো আমরা বলতে পারি যে অক্সিজেনের মতো। এখান থেকে নেওয়া অক্সিজেন তাদেরকে কী করে? আগামী দিনে আবার কর্মোদ্যমী করে তোলে। তারা আবার কাজে নতুনভাবে যোগ দিতে একটা উদ্যম, একটা শক্তি, একটা মনের জোর খুঁজে পায়। একঘেয়েমি জীবন মানুষকে তো যান্ত্রিক করে দেয়, আর সেই যান্ত্রিকতা থেকে মুক্তির জন্য মাঝে মাঝে আমাদের দরকার হয় এমন কিছু যা আমাদের মনটাকে হালকা করবে, নতুনভাবে কাজে যোগ দিতে, নতুনভাবে কাজ করতে আমাদেরকে আরও উৎসাহী করবে। আমরা বেশ কর্মচঞ্চল হয়ে উঠব, কর্মমুখর হয়ে উঠব, নতুন উদ্যমে আমরা কাজ করতে পারবো। নাহলে তোমরা দেখো না যে আমাদের এই একঘেয়েমি জীবনের মাঝে একটু আধটু যদি বিনোদনের কোনো মাধ্যম বা উপকরণ আমরা হাতে না পাই, তাহলে কি হচ্ছে না, তাহলে আমরাও কিন্তু হাঁপিয়ে উঠি, আমরাও ঝিমিয়ে পড়ি, নতুনভাবে আবার কাজে মন বসতে চায় না। তাই একটু গান শোনা, একটু ছবি আঁকা, একটু টিভি দেখা, একটু খেলাধুলা, আড্ডা, গল্পগুজব, এইভাবেই কিন্তু আমরা আমাদের একঘেয়েমি জীবন থেকে একটু অন্যভাবে স্বাদ এনে জীবনটাকে প্রাণবন্ত, উচ্ছল, আনন্দপূর্ণ বা মুখরিত করে রাখার চেষ্টা করি। নাহলে বাঁচতে পারা যাবে না। প্রত্যেকটা মানুষেরই এই অবসর সময়টাকে একটু অন্যভাবে কাটাতে হয়। এটাই মানুষের জীবনে একটা নতুনভাবে অক্সিজেন যেন সরবরাহ করে। এই গ্রামটার মাঝে, এই গ্রামগুলোর মাঝে বাজারটাও তাই। এখানে বলা হয়েছে যে এই বাজারটা সভ্যতার একটা ছোট্ট উনুন। কে বলতে পারবে এই বাজারটাকে সভ্যতার ছোট্ট উনুন বলা হয়েছে কেন? একমাত্র বাজারই আলো জ্বলে, বাকি গ্রামের অন্য কোথাও বিদ্যুৎ নেই, আর লোক সমাগম হয় বাজারে, তাই সভ্যতার উনুন বলা হয়েছে। একটা তো তথ্য ঠিকই আছে, কিন্তু আমাদের তুলনাটা একটু অন্যভাবে করতে হবে। বাজারটাকে সভ্যতার ছোট্ট উনুন বলা হয়েছে তার কারণ, হ্যাঁ, বাজারে বিদ্যুৎ আছে, তার মানে একটা শহুরে যে ছাপ, সেই ছাপটা আছে, পুরোপুরি শহর নয়। বিদ্যুৎ আছে মানে তার মানে শহরের সেই আলো ঝলমলে যে পরিবেশটা, সেটা কিছুটা হলেও আমরা বাজারে দেখতে পাচ্ছি, কিন্তু গ্রামে বিদ্যুৎ নেই। তাহলে বাজারে বিদ্যুৎ আছে, এটা যেমন
এই লাইনটার সঙ্গে যায়, তেমনি আর একটা ব্যাপার আমাদের যোগ করতে হবে, সেটা হলো শীতের সময় উনুনের পাশে বসে যেমনভাবে হাত পা সেঁকে নিয়ে বেশ একটু তরতাজা হয়ে উঠি আমরা, যে জড়ত্ব, সেই জড়ত্বটা যেমন ঘুচে যায়, ঠিক তেমনিভাবে সারা দিন গ্রামের মানুষগুলো একঘেয়েমি জীবনের মাঝে এই বাজারে এসে একটু অন্যভাবে সময় কাটিয়ে কি হয় না তরতাজা হয়ে ওঠে, মানে মানসিকভাবে একটু অন্যভাবে কাজ করার আবার উদ্যম পায়। তাহলে এইভাবে কিন্তু তুলনা করেই লিখতে হবে যে শীতের সময় উনুনের পাশে বসে যেমন হাত পা সেঁকে তরতাজা হয়ে ওঠে, তেমনি বাজারটা এই গ্রামের মানুষের কাছে ঠিক সভ্যতার ছোট্ট উনুন। তার কারণ সভ্যতার ছোট্ট উনুন বলেছে, এক তো গ্রামে বিদ্যুৎ নেই, বাজারে বিদ্যুৎ আছে, আর সেই সাথে এখানে তারা গ্রাম থেকে চলে আসে একঘেয়েমি জীবন থেকে সাময়িক মুক্তির জন্য। তাই গ্রামের মানুষদের কাছে এই বাজারটা যেন সভ্যতার একটা ছোট্ট উনুন। তোমরা আবার ভুল করে উনুন মানে ওই উনুন লিখে ফেলবে না, যে উনুন বলছে তার মানে চায়ের দোকান আছে, সেখানেও তো উনুনে আগুন জ্বলছে, তার মানে ওখানে যারা বসে আড্ডা দিচ্ছে, তার মানে ওটাই বোধহয় সভ্যতার ছোট্ট উনুন। ওই চায়ের দোকানের যে উনুনটা জ্বলছে ওটাই সভ্যতার ছোট্ট উনুন। না না না, পুরো বাজারটাকেই সভ্যতার ছোট্ট উনুন বুঝিয়েছে। এক তো বিদ্যুৎ আছে এটা, আর একটা হচ্ছে মানুষ গ্রাম থেকে এই বাজারে আসে তাদের দৈনন্দিন জীবনে যে একঘেয়েমি সেটা কাটিয়ে ওঠার জন্য। যাই হোক, তো এই গল্প আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে এটা সারা ভারতবর্ষের ছবিটাকে ধরে রাখেনি, এটা কয়েকটা গ্রামের কথা, কয়েকটা গ্রামের গ্রামবাসীদের কথা, আর সেই গ্রামবাসীদের ওই সময় কাটানোর জায়গা হলো এই বাজার। তার মানে এই বাজার আর গ্রাম নিয়ে বলা হয়েছে। তাহলে একটা বাজার আর তাকে কেন্দ্র করে কয়েকটা গ্রাম আর কয়েকজন গ্রামবাসী, তাহলে এটা কি সারা ভারতবর্ষের ছবি নাকি? না। তাহলে ভারতবর্ষ গল্পের নামকরণ ভারতবর্ষ হয়েছে কেন? তার মানে ভারতবর্ষ গল্পের নামকরণ ভারতবর্ষ হওয়ার পেছনে যেমন বিষয়গত দিকটা কাজ করেছে, তেমনি ব্যঞ্জনাটাও কাজ করেছে। আসলে ভারতবর্ষকে ধরা হয়েছে একটু অন্য রূপে, একটু অন্যভাবে, একটু অন্য চিন্তাধারায়, অন্য অর্থে। ভারতবর্ষ বিরাট দেশ, ভারতবর্ষ বহু মানুষের, বহু ধর্ম সম্প্রদায়ের, ভারতবর্ষে বহু জাতি, বহু ভাষার মানুষ রয়েছে, তাদের নানা মত, নানা মতাদর্শ। তার মানে এখানে বৈচিত্র্যতা বিশাল, কিন্তু এই বৈচিত্র্যতাই আমাদের গর্ব, কারণ এই বৈচিত্র্যকে ধরে রেখেছি আমরা একসাথে। এই বৈচিত্র্যতার মধ্যে যে ঐক্য, এটা ভারতবর্ষের অহংকার, এটা আমাদের গর্ব। আমরা ভারতবাসী, এমন একটা দেশে আমরা বাস করি যে দেশ সারা ভারতবর্ষের এত মানুষকে একটা সূত্রে বেঁধে রেখেছে। আমাদের এই যে সনাতন, এই যে ঐতিহ্যশালী, এই যে সংস্কৃতির যে দেশ ভারতবর্ষ, মাঝে মাঝে এই দেশ আলোড়িত হয়, মাঝে মাঝে এই দেশ তোলপাড় হয়, কোথাও কোথাও রক্তপাত ঘটে, সংঘাত হয়, কিন্তু আমাদের ওই যে একবারে সুদৃঢ় ঐক্য, ওই ঐক্য কিন্তু ভাঙতে পারেনি। কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি তারা চেষ্টা করে আমাদের ঐক্যটাকে ভেঙে ফেলার জন্য, আমাদের ঐক্যটার মাঝখানে চিড় ধরানোর জন্য, ফাটল ধরানোর জন্য, একটা ভেদাভেদের পাঁচিল তুলে দিতে চায় নানাভাবে। তার মধ্যে একটা বড় পাঁচিল তারা তুলে দিতে চায় এই সাম্প্রদায়িকতার ইস্যুকে কেন্দ্র করে। সাম্প্রদায়িকতার ইস্যু মানে সাম্প্রদায়িক যে বিভেদ, এই বিভেদ
নেতৃত্বের দ্বারা ভারতবাসীকে আলাদা করে দিতে চায়। ভারতবর্ষে তো বহু সম্প্রদায়ের মানুষ আছে, কিন্তু এই বহু সম্প্রদায়ের মধ্যে সবথেকে বেশি যে গুরুত্ব পাচ্ছে একদিকে হিন্দু আর একদিকে মুসলিম, দুই সম্প্রদায়ের মানুষ। হঠাৎ করে হৈ হৈ করে হুজুগ তুলে দেওয়া হয়, আর সেই হুজুগে আমরা সবাই মেতে উঠি, ওই হুজুগে মেতে উঠি। আর সেই হুজুগ এমন একটা জিনিস, মানে হৈ হৈ করে রই রই করে আওয়াজ তুলে কি করা হয় না, আমাদের যে চিন্তা শক্তি, সেই চিন্তা শক্তিটাকে অবশ করে দেওয়া হয়, আচ্ছন্ন করে দেওয়া হয়, আমাদেরকে ভাববার মতো অবকাশ দেওয়া হয় না। এটা তো ঘটনা যে এমনভাবে হৈ হৈ করতে হবে, এমনভাবে রই রই করতে হবে, সবাই যেন আতঙ্কিত হয়ে উঠবে, সন্ত্রস্ত হয়ে উঠবে, তটস্থ হয়ে উঠবে, কাজ করতেই দেওয়া যাবে না, পুরো ব্রেনের উপরে কবজা করে ফেলবে। কারা কবজা করে ফেলবে? হ্যাঁ, ওই বিচ্ছিন্নতাবাদী শক্তি। আর ওই বিচ্ছিন্নতাবাদী শক্তির মধ্যে একটা শ্রেণীও হতে পারে, কিংবা কোনো গোষ্ঠী হতে পারে, দল হতে পারে, কোনো ব্যক্তিবিশেষও হতে পারে। এই সমস্ত ব্যক্তিবিশেষের থেকে সাবধান। তোমরা আগামী দিনে দেশের তোমরাই ধারক, তোমরাই বাহক, তোমরাই দেশের মেরুদণ্ড। তাই তোমাদের মতাদর্শটা সুগঠিত হওয়া এবং যথার্থভাবে সুগঠিত হওয়াটা খুব জরুরি, খুব দরকার। সাউন্ড মিউট করো। আমরা বড়রা তোমাদেরকে ছোট থেকে বারবার বলি যে সৎ পথে চলো, ন্যায়ের পথে চলো, আদর্শের পথে চলো, নীতিটাকে বজায় রাখো, নীতি নৈতিকতাটাকে বজায় রাখো, সত্যি কথা বলবে, কখনো মিথ্যাচারের আশ্রয় নেবে না, তোমরা আদর্শ বা যথার্থ মানুষ হও। আমরা আশীর্বাদ করি মানুষের মতো মানুষ হও। আমরা আজকের আশীর্বাদ করছি মানুষের মতো মানুষ হও। আবার আমরাই বলতে শেখাচ্ছি যে ধর ওকে মোড়ের মাথায় মার্শাল আগে, আমরাই শেখাচ্ছি। শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই সত্যি। আমি গতকাল কলের কলকাতাকে কেন্দ্র করে যে প্রাসঙ্গিক আমার অভিজ্ঞতা, আমার আবেগ, আমার অনুভূতি ধরা আছে, তাকে কিন্তু আমি অডিওতে রেকর্ডিং করে তোমাদের কাছে পাঠিয়েছি। আমার মনে হয় অনেকে শুনেছ। যদি কেউ সময় না পেয়ে থাকো তাহলে অবশ্যই শুনবে, কারণ গতকালের পাঠানো রেকর্ডিং অল্প, মাত্র 2টো ফাইল। সেটা শুনে নেওয়াটা খুব বেশি সময়ের ব্যাপার নয়। সেটা বসেই যে একবারে মানে প্রিপারেশান নিয়ে বসতে হবে শোনার জন্য, তাও নয়। এমনি অন্যান্য কাজ করছো, হেডফোনটা কানে থাকলো শোনো, নাহলে স্পিকারে দিয়ে দাও, শোনো। কিছুটা তো ওই সময়ে শোনা হয়ে যাবে। তাই আমার মনে হয় প্রত্যেকে হয়তো শুনেছ। কি শুনেছ তো, না শোনোনি? রেসপন্সটা দেখি কেমন। হ্যাঁ স্যার, শুনেছি। আর কেউ? হ্যাঁ স্যার, শুনেছি। আচ্ছা, কেউ শোনেনি আছে এরকম? বেশিরভাগই শুনবে আমি জানি। শোনেনি কে আছো? কে? কৌশিকী? হ্যাঁ। মানে শোনোনি তুমি এখনো? না, শুনে নিবি তো। এটা তো দেখ, এগুলো আমি যে অডিওগুলো পাঠাই, অডিওগুলো তো কোনো একটা চাপের নয়। অডিওগুলো জাস্ট শোনার জন্য বলি। অডিও নিয়ে বসে তোমাকে প্রিপারেশান নিতে হবে তা তো নয়। তো অডিওগুলো শুনে নিবি, একবার শুনে নিবি। শুনে নিলে ভালো লাগবে, কারণ আমি চেষ্টা করছি যে এক একটা চ্যাপ্টারকে আমাদের জীবনের সঙ্গে মিশিয়ে ব্যাপারটাকে বোঝার। পরবর্তীতে হয়তো পূর্বে বা ওই বিগত দিনে কোনো না কোনোভাবে তোমাদের জীবনের সঙ্গে ধরা আছে, এই সম্পর্কটাও তোমরা খুঁজে পেতে পারো। আবার এখনও ধরা আছে বা এখনও ধরতে পারছো, সেটাও যেমন খুঁজে পেতে পারো। না হলে আগামী দিনে কিন্তু ধরতে পারবে বা দেখতে পাবে নিজেকে। এইভাবেই কিন্তু আমি তোমাদের সামনে এটাকে তুলে ধরার চেষ্টা করছি। তাই তোমাদের মনে হতে পারে যে একটা গল্প, কলের কলকাতা,
উনি তো লাইন ধরে শুরু করে দিলেই করতে পারেন, কিন্তু মাঝে মাঝে শুরু করার আগে এতদিন ধরে অল্প অল্প করে কী সব বোঝাচ্ছে। আসলে একটা রচনাকে বোঝানোর জন্য তার যে প্রাসঙ্গিক আলোচনা, তার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটাকে আলোচনা করা এবং প্রাসঙ্গিকভাবে এর মধ্যে জড়িয়ে আছো তোমরা কোথায় কিভাবে এবং তোমাদের জীবনে কিভাবে কাজে লাগবে কোথায়, সেটাকে বোঝানোর দায়িত্বটাও আমার। তবে গিয়েই একটা চ্যাপ্টার, একটা অধ্যায় ভালো লাগবে, ভালো লাগা শুরু হবে। তাই আমি যেদিনকার রেকর্ডিং পাঠাচ্ছি সেদিনকার না পারলেও পরের দিন অবশ্যই সেটাকে শুনে রাখবে, ওটাকে ফেলে রাখবে না। তাহলে একটা সময় গিয়ে পড়া অনেকটা চেপে যাবে, অনেকটা মনে হবে যে এত বেশি আমাদের উপরে যেন বোঝা হয়ে চাপ সৃষ্টি করছে। তো সেখানে একেবারে শেষের দিকে আমি একটা কথা বলেছিলাম, এই কথাগুলো বললে হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু এই কথাগুলো আমাদেরই কথা, আমাদেরই মনের কথা। যখন আমরা প্রচণ্ড রেগে যাই, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, তখন আমাদের মুখ থেকে কিন্তু এরকম গালি বেরিয়ে আসে মিসাইলের মতো। ওই যে বললাম, ধর শালাকে, মার শালাকে মোড়ের মাথায়। শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাই ঘটনা। আমরাই বড়রা তোমাদেরকে শেখাই, ওই যে মানুষ হও, মানুষের মতো মানুষ হও, সৎ পথে চলো, মানুষকে ভালোবাসতে শেখো, মানবতার বাণী ছড়িয়ে দাও। কিন্তু আমরাই আবার অন্যভাবে পরের দিন শেখাচ্ছি যে সময় বিশেষে দল থেকে আর একটা দলে পাল্টি খেতে হয় কি করে, সেটাও কিন্তু তুমি জেনে রাখো, সেটাও কিন্তু তুমি শুনে রাখো। কিন্তু এই যে দল বদল, এই যে একদিক থেকে আরেক দিকে সরে যাওয়া, রং বদল করা, পাল্টি খেয়ে যাওয়া, মানে নিজের যে আসল রূপটাকে সেটা আড়াল করে একটা মুখোশের আড়ালে নিজেকে ঢেকে রাখা, এটা কিন্তু আমরাই শিখছি বড়দের কাছ থেকে, আবার আমরাই তোমাদেরকে শেখাচ্ছি। বলছি, আশীর্বাদ করছি, মানুষ হও, আবার এদিকে বলছি না, এই কাজটা করতে গেলে 4 বার ভেবে দেখো, ওই কাজটা করতে গেলে ভেবে দেখো, কোথায় তোমার লাভ ক্ষতি আছে সেটা বিচার করো, এবং কাকে তুমি অপমান করলে তোমার লাভ হবে, কাকে তুমি ছোট করলে তোমার লাভ হবে, কাকে তুমি আঘাত করলে তোমার স্বার্থসিদ্ধি হবে, সেটাও কিন্তু আমরা শিখিয়ে দিচ্ছি। আরে এ দেশ তো আমার দেশ, এই যে বৈচিত্র্যতা, এই যে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের বসবাস, এটা কি আজকের নাকি? না, আজ থেকে তো নয়। এই দেশ তো আমাদের রবীন্দ্রনাথের দেশ। রবীন্দ্রনাথ তো মানে সেই ভারত তীর্থ কবিতায় বলেছিলেন যে এই ভারতবর্ষ আমাদের মা, যে দু বাহু বাড়িয়ে দিয়ে সমস্ত ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষকে আপন করে নিয়েছে। তাহলে বৈচিত্র্যতার মধ্যে ঐক্য, আর এই ঐক্যই হলো আমাদের শক্তি, এই সম্প্রীতি হলো আমাদের মনের জোর। আর এই ঐক্য, সম্প্রীতি, মানবতা, এগুলোই হচ্ছে সারা পৃথিবীর মধ্যে আমরাই বজায় রেখেছি কিংবা প্রতি মুহূর্তে ছড়িয়ে দিচ্ছি। অথচ আমরাই আবার কি করে বলছি যে পরস্পরের মধ্যে আঘাত হানো, রক্তপাত করো, একে অপরের বুকে ছুরি মারো, বা অতর্কিতে পিঠে ছুরি মারো, আমরাই শিখিয়ে দিচ্ছি আবার। আর এই দেশটা তো আমাদের দেশ, আমাদের তো সবার ঊর্ধ্বে একটাই পরিচয় যে আমরা ভারতীয়, আমরা মানুষ। কিন্তু ভারতীয় হওয়া সত্ত্বেও, আমরা এদেশের অধিবাসী হওয়া সত্ত্বেও, মানুষ হওয়া সত্ত্বেও, আমরা কি করছি না, যখন আমরা রয়েছি আমাদের ধর্ম সম্প্রদায়ের মানুষের সংখ্যাগরিষ্ঠতার মধ্যে, তখন আমরা বুক ফুলিয়ে অহংকার করছি, আমরা হিন্দু। আর সেখানে যখন কোনো মুসলিম ভাই আসছে, সে ভয়ে ভয়ে আসছে, বাবা এখানে সংখ্যাগরিষ্ঠ কিন্তু হিন্দু, এখানে আমাকে ভেবে চিন্তে কথা বলতে হবে, এখানে আমাকে খুব
কী বলবো, ধীরে সুস্থে ভেবে চিন্তে মাথা ঠান্ডা রেখে কিন্তু কাজ করতে হবে, না হলে আমাকে মার খেয়ে মরে যেতে হবে। একটা ভয় ভয় আতঙ্কে আছে। আবার আমরাই আজকের যেখানে আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ, আমরা বুক ফুলিয়ে আজকে অন্যদের ভয় দেখাচ্ছি, অন্য ধর্মের মানুষকে, সম্প্রদায়ের মানুষকে। আজকের আমরাই যখন অন্য স্টেটে যাব, অন্য রাজ্যে বেড়াতে যাব বা অন্য কোনো কাজে যাব, তখন সেখানে কোনো এলাকায় যখন সংখ্যাগরিষ্ঠ মুসলিম হবে এবং কাজের পারপাসে আমাদের থাকতে হবে, যেতে হবে, তখন কিন্তু আমরা ভয়ে থাকবো, আতঙ্কে থাকবো। না জানি সংখ্যাগরিষ্ঠ যেহেতু অন্য ধর্মের মানুষ আর আমরা অন্য ধর্মের, তাই এখানে কিন্তু একই দেশে আমরা মারও খেতে পারি, আমরা মার খেয়ে মরেও যেতে পারি। তাই আমাদেরকে ভেবে চিন্তে কথা বলতে হবে, আমাদেরকে সংযত থাকতে হবে, আমাদেরকে প্রতি মুহূর্তে ভয় থাকতে হবে, আতঙ্কে থাকতে হবে। কেন রে বাবা? এখানে কেন আমরা মুখ ফুলিয়ে থাকবো, ওখানে কেন আমরা আতঙ্কে থাকবো? সারা দেশটা আমার, যেখানে যাব স্বাধীনভাবে সর্বত্র আমরা বুক ফুলিয়ে হাঁটবো, সম্মানের সঙ্গে হাঁটবো, সবাই আমরা হাঁটবো। কিন্তু এই সহজ কথাটা সহজভাবে আমরা নিলেও আমাদের মনটাকে বিষিয়ে দেওয়ার মতো একটা শ্রেণী আছে, যারা কি করে, যারা চায় যে মানুষ অশান্তিতে থাকুক, যারা চায় মানুষ কষ্টে থাকুক, দুঃখে থাকুক, মানুষ নিজেদের মধ্যে সংঘাত করে মরুক, তবে গিয়ে আমাদের লাভ, আমাদের ফায়দা। আর মানুষ যদি শান্তিতে থাকে, তাহলে আমরাই চেষ্টা করব এই সমস্ত মানুষের মাঝে কীভাবে এই ভেদাভেদের পাঁচিলটা, বিভেদের পাঁচিলটাকে তুলে দেওয়া যায়। মাঝে মাঝে সেই শক্তিটা চেষ্টা করে মানুষের মধ্যে ফাটল তুলে দিয়ে, নিজেদের মধ্যে অশান্তি বাঁধিয়ে দিয়ে, পরস্পরের মধ্যে তাদেরকে সংঘাতে লিপ্ত করে দিতে। কারণ তবে গিয়েই এদের অস্তিত্বটা জাহির করা সম্ভব হবে। মাঝে মাঝে এই ক্ষমতাবানেরা ভুলে যায়, মাঝে মাঝে ভুলে যায় যে তারা আমাদের প্রতিনিধি হয়ে এই রাষ্ট্রের, দেশের ক্ষমতার শীর্ষে বসছে, আমাদের প্রতিনিধি হয়ে এবং আমাদেরই দ্বারা নির্বাচিত হয়ে। কিন্তু তাদের মধ্যেও একটা শ্রেণী আছে, কেউ আছে, তারা কি করে না, তারা ক্ষমতায় বসার পরে ভুলেই যায়। তারা নিজেরাও কখনো কখনো এই কাজে হাত লাগায় বা নাক গলায়, আবার কখনো কখনো তারা নিজেরা সামনাসামনি যদি যুক্ত নাও থাকে, পরোক্ষভাবে একটা শ্রেণীকে দিয়ে কাজ করায় যে সাধারণ মানুষের মাইন্ডটাকে এমনভাবে ওয়াশ করো, যাকে বলা হয় ব্রেন ওয়াশ করো, যাতে আমাদের আসল যে উদ্দেশ্য, যে স্বার্থ, সেটা সিদ্ধ হয় খুব সহজে। আর আমরাও শিক্ষিত মানুষ, কিন্তু আমাদের শিক্ষা চেতনার শিক্ষা নয়, আমাদের শিক্ষা হচ্ছে পুঁথিগত শিক্ষা। পুঁথিগত জ্ঞান নিয়ে আমরা কি করছি, আমাদের একটা ভান্ডার আছে, সেখানে অনেক পুঁথির জ্ঞান এখানে জমা করছি, একেবারে টিপলে দেখা যাচ্ছে গজ করছে। সেই ক্লাস 11-এ শিক্ষার সার্কাস কবিতা ছিল, ভারতীয় কবিতা। এই ভারতীয় কবিতার প্রসঙ্গে আলোচনা করেছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী বলে একটা গল্প আছে। সেই তোতা কাহিনীতে একটা তোতা যে প্রকৃতির কোলে উড়ে বেড়াতো, বনের ফল খেত, পাখা মেলে উঠত, মনের সুখে গান গাইত। কিন্তু সেই তোতাটাকে কি করা হলো না, বেঁধে ফেলা হলো, খাঁচার মধ্যে বেঁধে ফেলা হলো। তাকে প্রকৃত শিক্ষা দেওয়া হবে, সে শিক্ষিত হয়ে ওঠেনি, কারণ গান করে, উড়ে বেড়ায়, ডিসিপ্লিন শেখেনি এখনো পর্যন্ত। তাহলে খাঁচাতে কি করা হলো না, পাখিটাকে বেঁধে ফেলা হলো। তারপরে তার উপরে পড়াশোনার নামে, যেটা তোমাদের উপরে চলে বা চলছে, তো এক অর্থে টর্চার, অত্যাচার শুরু করা হলো। পাখিকে বইয়ের পাতা থেকে, পুঁথির পাতা থেকে, পুঁথি থেকে পাতা ছিঁড়ে তার মুখে ঠুসে দেওয়া হলো জোর করে। তার পেটের ভেতরে এত পুঁথি, চাপলে কি হচ্ছে, খসখস গজগজ করে শব্দ করছে। তো তোমাদের মগজের মধ্যে এত পুঁথির পাতা ঠাসা রয়েছে, চাপলে দেখবে গজগজ খসখস করছে, আওয়াজ বসবে। কিন্তু প্রকৃত শিক্ষাটা তো পুঁথি থেকে হয় না রে বাবা। প্রকৃত শিক্ষাটা চেতনার উদয়ের দ্বারাই সম্ভব হয়। আর সেই চেতনা উদয় সবসময় পুঁথি দিয়ে সম্ভব নয়। চেতনা উদয় সেটা অন্তর থেকে, ভেতর থেকে জাগে। আমরা শিক্ষিত হয়েছি, কিন্তু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হয়েছি। তা যদি না হতাম, তাহলে আমরা নিজেদেরকে যদি শিক্ষিত বলে থাকি, তাহলে একটা শ্রেণী আমাদের কিভাবে প্ররোচিত করতে পারে, কিভাবে বিপদগামী করতে পারে, কিভাবে আমাদের
নিজেদের সঙ্গে যারা এতদিন ধরে বিপদে আপদে আমরা একসাথে ছিলাম, একই গ্রামের মানুষ বা পাশাপাশি গ্রামের মানুষ, যারা আমরা সুখে দুঃখে বিপদে আপদে সব সময় পাশে ছিলাম, আমাদের লক্ষ্য ছিল আমরা ভালো থাকবো, আমাদের পরিবারকে ভালো রাখবো, আমাদের সন্তান সন্ততিদেরকে, আমাদের পরিবারের সদস্যদের মুখে হাসিটাকে ধরে রাখবো এবং সেই কাজে পরিবারের পাশে অন্যরাও দাঁড়াতো। আজকের হঠাৎ করে এমন একটা তুচ্ছ ঘটনা, তুচ্ছই বলা চলে, এটা কোনো ঘটনাই নয়, মাঝে মাঝে এমন এমন ঘটনা ঘটে যে ঘটনাগুলোকে যদি আমরা গভীরভাবে ভেবে দেখি তাহলে মনে হবে হাস্যকর। এই ঘটনা দাঙ্গার পেছনে, রক্তক্ষয়ী সংগ্রামের পেছনে, নিজেদের মধ্যে সংঘাতের পেছনে এটা কোনো কারণই হতে পারে না। পরবর্তীতে তখন আবার আমাদের হাসি পাবে, ইমা এইটার জন্য আমরা এরকম করছিলাম, আমরা কি শিক্ষিত মানুষ? আমরা প্রকৃত শিক্ষিত হলে আমরা কি সত্যি একটা শ্রেণীর কথাকে বিচার বিবেচনা না করে তাদের কথাতে আমরা প্ররোচিত হতাম? প্রকৃত শিক্ষিত হলে আমরা আগে ভাববো, আমাদের একটা মাথা আছে, আমাদের কাছে শিক্ষা আছে, জ্ঞান আছে, আমরা নিজস্ব চিন্তাধারা দিয়ে, চেতনা দিয়ে আমরা বিচার করব, বিশ্লেষণ করব, তারপরে আমরা সিদ্ধান্ত নেব যে যে ব্যক্তি আমাদেরকে ইন্ধন দিচ্ছে, আমাদেরকে মন্ত্রণা দিচ্ছে, সেই ব্যক্তি আসলে আমাদেরকে অন্যের বিরুদ্ধে খেপিয়ে তুলে নিজের স্বার্থটা সিদ্ধি করতে চাইছে না তো? তার কোথায় স্বার্থ আছে, কী কারণে সে আমাদেরকে এইভাবে চালিত করতে চাইছে, সেটা ভাববার জন্য আমাদের প্রকৃত শিক্ষা দরকার। প্রকৃত শিক্ষাটা যেদিনকার হারিয়ে যাবে সেদিনকার একটা শ্রেণী আমাদেরকে এইভাবে নিজের মতো করে চালিয়ে আখের গুছাতে পারবে। তার মানে পুঁথিগত শিক্ষা লাভ করলেও আমাদের প্রকৃত শিক্ষার যথেষ্ট অভাব আছে। আমাদের যে মনুষ্যত্ব, যে বিবেক, তাকে আচ্ছন্ন করে দেওয়া হয়। তার মানে সংস্কারাচ্ছন্ন মানুষ আমরা। ভারতবর্ষে হাজারো সংস্কার, সেই সংস্কার দিনের পর দিন যত এগিয়েছে সেটা কুসংস্কারে বদ্ধমূল হয়ে গেছে আমাদের মনের মধ্যে, একবারে দৃঢ়ভাবে ঢুকে গেছে কুসংস্কার হয়ে। তাহলে কুসংস্কার যদি আমাদেরকে একেবারে গ্রাস করে ফেলে তাহলে আমাদের সেখান থেকে বেরিয়ে আসা খুব একটা কী বলবো, মানে সহজ কাজ নয়, সত্যি কঠিন কাজ। আর যারা আমাদেরকে বের করে নিয়ে আসবে তারাই যদি আমাদেরকে ভুল পথে চালিত করে তাহলে আমরা কাদের কাছে যাব? একটা সময় ধর্ম উদ্ভব হয়েছিল মানুষের স্বার্থে, মানুষের মঙ্গলের স্বার্থে, সমাজের স্বার্থে। মানুষ যখন অসহায়, মানুষ যখন দিগ্ভ্রান্ত, মানুষ যখন বিভ্রান্ত হয়ে এদিক ওদিক ঘুরছে, তখন ধর্ম তার হাতটা বাড়িয়ে দিয়ে মানুষকে পথ দেখিয়েছিল। কিন্তু সেই ধর্ম যত সামনের দিকে এগিয়েছে সেই ধর্মকে একটা শ্রেণী তাদের বিজনেসে, মানে ব্যবসার কাজে ব্যবহার করেছে। আর আমরাও ওটাকেই প্রকৃত ধর্ম ভেবে বিশ্বাস করে এসেছি। শুরুতে যে ধর্ম, মানব ধর্ম, সেই ধর্ম আস্তে আস্তে তার দিকটাকে পরিবর্তন করে ফেলল। মানব ধর্ম হয়ে গেল আনুষ্ঠানিকতায়, আড়ম্বর প্রিয়তায়। ধর্ম মানে আমরা এখন কি বুঝি? ধর্ম মানে আমরা বুঝি মন্দির, মসজিদ, এরকম দেবস্থান। ধর্ম মানে আমরা বুঝি মূর্তি, প্রতিমা। ধর্ম মানে আমরা বুঝি তার সামনে নৈবেদ্য সাজিয়ে, ঢাক ঢোল পিটিয়ে, কত রকমের আড়ম্বরপূর্ণ আয়োজন করে তার সামনে অর্পণ করা। আর এটা ধর্ম নাকি? এটা তো ধর্ম না। কিন্তু এটা তাহলে কি না? এটা হচ্ছে ধর্মের আচার সর্বস্বতা। আর সেই আচার সর্বস্বতার বহরকে, যার মধ্যে আদতে কোনো আমাদের জীবনের কোনো আসল কোনো মূল্যই নেই, সেটাকেই আমরা জীবনে সবথেকে বেশি মূল্যবান বলে গুরুত্ব দিচ্ছি। আর যেটা মূল্যবান সেটাকে আমরা অনেক দিন আগে আমাদের অনেক পেছনে ফেলে দিয়ে চলে এসেছি।
আর এখন আমরা যেটাকে নিয়ে চলেছি সেটা ধর্ম নয়, সেটা ধর্মের যেন অন্তঃসার শূন্যতা, কঙ্কালটাকে বয়ে নিয়ে বেড়াচ্ছি। আর সেটাকেই নিয়ে দুই পক্ষের মধ্যে টানাটানি চলছে, টানাটানি। একদিকে হিন্দু আর একদিকে মুসলিম। বুড়ি আমার, এ বলে বুড়ি আমার, বলে বুড়ি আমার, এ বলে বুড়ি আমাদের। আরে যখন বৃদ্ধা অসহায় ভিক্ষা করে বেড়াচ্ছে, রাঢ় বাংলা, শীতকাল, তার উপরে বৃষ্টি বাতাস, তাহলে এই অবস্থায় বৃদ্ধা আশ্রয়হীন হয়ে পড়েছে। ঠান্ডায় ভিজে, ঠান্ডায় একেবারে কাহিল। তখন তো কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। তখন তো তাকে কেউ চায়ের দোকানে বসে থাকা লোকগুলোর মধ্যে কেউ এক কাপ চাও খেতে দেয়নি, বা চা যখন সে খেলো তারা তো পয়সা দেয়নি, কিংবা তাকে তো চা দোকানে একটা বেঞ্চের এক ধারে বসতে দেয়নি। বলতে তো পারত যে ঠাকুমা বা আপনি এখানে বসুন, বা দেয়নি। আসলে যখন আদর যত্ন করা উচিত, যখন নজর দেওয়া উচিত, দৃষ্টি দেওয়া উচিত, যখন দেখভাল করা উচিত, যখন সময় দেওয়া উচিত, তখন কিন্তু দেয় না, তখন অবহেলা করে। আর তারপরে যখন মরে যায় তখন কি করে? ঘটা করে শ্রাদ্ধ শান্তি করে, মৎস্যমুখীতে বহু লোকজনকে ডাকে, দারুণ দারুণ পদ রান্না হয়, খাওয়ার দাওয়ার। অথচ খুঁজে দেখো হয়তো দেখা যাবে ওই মানুষটা মারা যাওয়ার আগে তার বাড়িতে কত অবহেলা পেয়েছে, কত অনাচার অবহেলা তার প্রতি হয়েছে। আমরাই করি। আবার আমরাই কি করি? ঘটা করে এই ব্যবস্থাটা করে সমাজের মুখটাকে বন্ধ রাখতে চাই। সবাই কিন্তু খেয়ে দিয়ে হাত মুখ মুছে রুমালে তারিফ করতে করতে যায়, দেখেছো? হ্যাঁ, বাবার কাজটা কীরকম ঘটা করে করলো, মায়ের কাজটা কীরকম ঘটা করে করলো, কত লোক খাওয়ালো, কি কি খাওয়ার খাওয়ালো, দারুণ ব্যাপার, উফ চেটে পুটে খেলাম। হ্যাঁ, সেটাই হয়। মানুষ ওই যে কেউ নিন্দা করে, কেউ আবার প্রশংসাও করে। না, নিন্দা করে প্রশংসা করে আসছি না। দেখা যাবে যে হয়তো সবাই নয়, কিন্তু এই যে ভদ্রলোক মারা গেলেন বা যে ভদ্রমহিলা মারা গেলেন, তাদের জীবনের ইতিহাস যদি আমরা খুঁজে দেখি, হয়তো বেঁচে থাকাকালীন যতটা আদর যত্ন, যতটা দৃষ্টি তাদের প্রতি দেওয়া উচিত ছিল, ততটা হয়তো দেয়নি। কিন্তু মৃত্যুর পরে করবো তো একবার, আর পাড়ার লোক যারা কিছু না বলতে পারে, তাই ঘটা করে আমরা এইভাবে আয়োজন করে সমাজের মুখটাকে বন্ধ করে দিলাম চিরকালের জন্য। তারিফ পেয়ে গেলাম, সারা জীবন অবহেলা করলাম বাবা মাকে, সারা জীবন তাদেরকে অপমান করলাম, তাদেরকে একপাশে সরিয়ে রাখলাম, অথচ পরবর্তীতে যাতে সমাজ আর আঙুল তুলতে না পারে, তাহলে সমাজের পুরো মুখটাকে বন্ধ করে দিলাম আমরা এইভাবে। আরে এত ঘটা করে তার শ্রাদ্ধ শান্তি করে, তা ঘটা করে লোক খাওয়ানোর কী দরকার? বরং ওই খরচটা তাদের বেঁচে থাকাকালীন তাদের যদি সেবায়, তাদের যদি ভালো থাকার কাজে ব্যবহার করা যেত, তাহলে মানুষগুলো শান্তিতে বোধহয় মারা যেতে পারত। কিন্তু আমরা তো মানুষ, আমরা আগে মানুষের কথা ভাবি না। মানুষের কথা মানে হচ্ছে মানবতার কথা ভাবি না, আমরা ভাবি মানুষের মুখের কথা, সমালোচনার কথা, নিন্দার কথা। বাবা ওই নিন্দা সহ্য করতে পারবো না, ওই সমালোচনা সহ্য করতে পারবো না, তার থেকে বাবা ও পাশের বাড়িতে ওকে ডেকে নিয়ে আয়, ওর মুখে চারটে ঠুসেতে, মুখে মিষ্টি ঠুসে, ও মুখ যেন খুলতে না পারে, ঠুসেতে। তাহলে বৃদ্ধা বেঁচে থাকাকালীন কিন্তু পায়নি, সাহায্য পায়নি, কেউ হাত বাড়িয়ে দেয়নি। কিন্তু মরার পরে এই বৃদ্ধা আমাদের ধর্মের চ্যাংদোলাটাকে নিয়ে পিচের রাস্তার উপরে টানাটানি শুরু হয়ে গেছে। এ আমার চ্যাংদোলা নিয়ে টানাটানি। আরে ভেবে দেখলে বোঝা যায় না যে কি করছে ওরা? এই মানুষগুলো হিন্দু পক্ষ আর মুসলিম পক্ষ, রাস্তার দুপাশে এইভাবে দুটো ধর্মের মানুষ স্পষ্ট হয়ে আলাদা হয়ে গেছে। কিন্তু এরাই তো একসঙ্গে মিলেমিশে ছিল, এরাই তো এক দোকানে বসেই চা খেত। আলাদা করে তো লেখা নেই এটা হিন্দু চায়ের দোকান, এটা মুসলিম চায়ের দোকান। কোথাও বেড়াতে গেলে আমরা দেখি
বিশেষ করে ধর্মস্থানগুলোতে সেখানে লেখা থাকে না আদর্শ হিন্দু হোটেল, কোথাও লেখা থাকে মুসলিমদের জন্য আলাদা করে। কিন্তু এই বাজারে যে চায়ের দোকান আছে, কটা চায়ের দোকান ছিল? 3টে। 3টে চায়ের দোকানের মধ্যে কটা হিন্দু আর কটা মুসলিমের? 3টে তো চায়ের দোকান, ছিল না কিছু। ওখানে সাইনবোর্ড লাগানো ছিল না সামনে? জগার চায়ের দোকান। ওই চায়ের দোকানের সামনে সাইনবোর্ড লাগানো ছিল না যে দুটো হিন্দুর আর একটা মুসলিমের? না স্যার, জগার চায়ের দোকান ছিল তো। না, একটা তো জগার ছিল, আর দুটো চায়ের দোকানে মুসলিমদের ছিল না? না না, চা স্যার, ওইটার মধ্যে আবার হিন্দু মুসলিম কি আছে? ও কি জানি, আমার মনে হয় হিন্দু চাটা মিষ্টি হয়, মুসলিমদের চাটা কেমন কেমন একটা হয়। এটা আমাদের সোসাইটির একটা মানে বিনা কারণে এটা একটা লজিক। ওই একই ব্যাপার। সবটাই হলো ওই বাড়ি থেকে কেউ কিছু নিতে পারে না, কেউ কিছু দিতে পারে না, ওই বাড়ির সাথে কোনো সম্পর্কই থাকে না। হ্যাঁ, কোন বাড়ি? আরে হালাতে মুসলিমদের বাড়ির সাথে কোনো হিন্দুদের বাড়ি হয় না, এরকম কোনো সম্পর্ক গড়েই ওঠে না, দেখাই যায় না, এটা ইউনিক। আবার এই হিন্দুদের হচ্ছে বিরিয়ানি নিয়ে এত তারিফ করবে, বিরিয়ানি কোথায় আসলো? যে কারিগর বানায় বিরিয়ানি, ও কি বাঙালি যায়? ও কি হিন্দু যায়? সব মুসলিম গুলা করে। হ্যাঁ, তখন তো ওটা নিয়ে আমরা এত ওয়াও কি একদম জব্বরকে বিরিয়ানি ছাড়া কেউ খেতে চায় না। তা আমরা বিরিয়ানিটা কিন্তু খুব মজা করে তাড়িয়ে হাত একদম চেটেপুটে খাই, তারপরে আবার আমরা যখন সুযোগ পাই ওই বিরিয়ানি বানানোর লোকটাকে, মানে টুপি পরা লোকটাকে মোড়ের মাথায় ধরে আস্তা করে দিই, আস্তা করে। হ্যাঁ হ্যাঁ, আবার আমরাই যখন ও মানে সংখ্যা লঘিষ্ঠ হয়ে গিয়ে ওই রাজ্যে ওই পাড়ায় যাই, তা তখন আমাদেরকে ওই আস্থা করে দেয় ওরাও। আর ওই আচ্ছা করে দেয়াদেয়ি করতে করতে ভারতবর্ষটা একেবারে রক্তাক্ত হয়ে যায়। আগেও হতো, আজও হচ্ছে, হয়তো আগামী দিনেও হবে। মানে এটা সমাজে থাকেই যাবে, এটা মানে ইন্ডিয়ার এটা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু একটা। এটা থেকেই যাবে স্যার, এটা মানে চেঞ্জ ওটা অনেক সময় লাগবে স্যার। কবে হবে সেটাই দেখার। হ্যাঁ, তোমরা হবেই না, এটা হবেই না। তোমরা এই প্রজন্ম কেন হবে না? যে এই বিভেদের এই এটা জেনারেশন অনুযায়ী হয়ে যাচ্ছে জিনিসটা, মানে আমার বাবা যেটা আমাকে শিখিয়ে যাবে আমি সেটা ধরে রাখবো, আমি আবার আমার জেনারেশনকে এটা ধরিয়ে রাখবো, এই জিনিসটাই হয়ে যাবে স্যার। আচ্ছা, তুমি যখন বুঝতেই পারছো, তুমি যখন বুঝতেই, হ্যাঁ ভালো হবে। ঠিক আছে, তুমি যখন বুঝতেই পারছো, তাহলে তুমি বাবা মায়ের বা অন্যদের শেখানো পথে না হেঁটে তুমি তোমার নিজস্ব রাস্তায় হাঁটো। তুমি যদি হাঁটতে পারো তাহলে তুমি আর 5 জনকে হাঁটাবে, সেই 5 জন আবার 25 জনকে হাঁটাবে। তাহলে কিছু এইভাবে তো আমরা মানবতাটাকে, সমৃদ্ধিটাকে ধরে রাখতে পারবো। সবাই যদি আগে থেকে বলে আমরা হাত তুলে দিই, মানে স্যারেন্ডার করে দিই, না এটা হবেই না, এটা হওয়া সম্ভবই না, এটা বহু বছর লাগবে, তাহলে কিন্তু স্যার একা একা কতদিন ধরে যুদ্ধ করা যায় বলো? তুমি যেটা ভাবছো, তুমি আজকের এখানে একা বলে মনে করছো, কিন্তু কাল তো ওখানে কিন্তু আরেকজন ভাবছে। এভাবে ভাবনাটাই তো, এইরকম ভালো পজিটিভ চিন্তা ভাবনাই তো আমাদের দেশটাকে এখনও পর্যন্ত, হ্যাঁ এই সংঘাতের মাঝেও কিন্তু টিকিয়ে রেখেছে, নাহলে কবে টুকরো টুকরো হয়ে যেত। স্যার এই পজিটিভ চিন্তাধারাটাই তো মানে নিজের মধ্যে যে এভলিউশন আনতে লাগে, ওটাই কেউ আনতে চায় না। মানে হ্যাঁ। যে কর্তার ভূতে আমরা পড়েছিলাম না স্যার, যে মানে আমরা একটা বিনা একটা কঙ্কাল স্যার কি বলে এটাকে, কুসংস্কারকে নিয়ে হ্যাঁ, বসে। আমরা বেওয়ে নিয়ে যাচ্ছি। মানে নিজের কোনো ধারণা নেই আমাদের, চোখ কান বন্ধ করে যেটা ট্রেন্ড চলছে ওটাই চলছে। একদম স্রোতের জলে ঘা ভাসিয়ে দেওয়া, এটা বলছে না যে স্রোতের জলে তো কচুরিপানাও ভেসে যায়, স্রোতের জলের অনুকূল স্রোতে কচুরিপানাও ভেসে যায়, হ্যাঁ ডালপালা কচুরিপানা এগুলো ভেসে যায়, কিন্তু স্রোতের প্রতিকূলে যে সাঁতার কেটে এগোতে পারে সেই কিন্তু প্রকৃত মানুষ। তো আমাদের সেই রকম প্রকৃত মানুষের প্রয়োজন আজ খুব। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের এই অসাধারণ একটা উদ্যোগ, অসাধারণ একটা উপস্থাপনা, একজন মুসলিম হয়েও সেই
ইসলাম ধর্মের উগ্রতার জিগির না তুলে তিনি মানবতার বাণী বার্তাকে ছড়িয়ে দিয়েছেন আমাদের মাঝে, সবার মাঝে। এবং ভারতবর্ষের যে একটা বহুকালীন সমস্যা, একটা দীর্ঘকালীন ব্যাধি বলা চলে, এই যে সাম্প্রদায়িক বিভেদ সংঘাত, একে ধরার মধ্য দিয়ে, এই গল্পে ধরার মধ্য দিয়ে এ যেন সামগ্রিকভাবে ভারতবর্ষের একটা ক্ষুদ্র সংস্করণকে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। হ্যাঁ, ভারতবর্ষের সমস্ত দিকটা এই গল্পে নেই, ভারতবর্ষের সমস্ত বিষয়টা এই গল্পে নেই, কিন্তু ভারতবর্ষে সব থেকে হয়তো কি বলবো আলোড়িত হওয়া, সব থেকে যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি তোলপাড় হয়েছে, সব থেকে বেশি হইচই হয়েছে, যে বিষয়টা মানুষকে আতঙ্কিত করেছে, যে বিষয়টা কত মানুষের ঘর বাড়ি একেবারে কেড়ে নিয়েছে, ভিটে মাটি কেড়ে নিয়েছে, নিঃস্ব করে দিয়েছে, কত পরিবার তার সন্তানকে হারিয়েছে, কেউ তার বাবাকে হারিয়েছে, বাড়ির কোনো না কোনো সম্পর্কের বন্ধনে থাকা একটা মানুষ বা অনেকগুলো মানুষকে হারিয়েছে তার পরিবার, এই দাঙ্গা কেড়ে নিয়েছে। আর যারা দাঙ্গা লাগালো, দাঙ্গা থামানোর পরিবর্তে পরস্পরের বিরুদ্ধে তাদেরকে উস্কে দিল, এদিকে হিন্দু ধর্মের প্রধান ভট্টাচার্য মশাই, জয় মা কালী, জবন নিধনে অবতীর্ণ হও মা, এরা জবন, এদেরকে নিধন করার জন্য তুমি অবতীর্ণ হওয়া, তুমি তো যুগে যুগে অবতীর্ণ হও, অসুর বিনাশিনী, তুমি তো অবতীর্ণ হও যে অশুভ নাশিনী রূপে, এই সমস্ত অশুভগুলোকে, এই সমস্ত জবনগুলোকে বিনাশ করার জন্য নেমে আসো মা। মা কি নেমে আসবে? আসলে মায়ের নাম নিয়ে মায়ের মতো শক্তি পাবে, এইভাবে উস্কাচ্ছে। আর ওইদিকে মোল্লা সাহেব মুসলিমদেরকে উস্কাচ্ছে আল্লাহু আকবর বলে। আর কি কি বলেছিল? তার মানে যাদের কাজ এই দাঙ্গা থামানো, যাদের কাজ তাদের চেতনার চোখগুলো খুলে দেওয়া, যাদের কাজ আবার পরস্পরের সঙ্গে সম্প্রীতির বন্ধনে মিশিয়ে দেওয়া, তারা কি করলো? তারা আরও বড় করে এই ফাটলটাকে তৈরি করার চেষ্টা করছে। এক পক্ষ ভাবছে যে আমরা এই বৃদ্ধার দেহকে নিয়ে আমাদের অস্তিত্বটাকে জোরালোভাবে দাবি করব। আবার এক পক্ষ ভাবছে না, আমরা বৃদ্ধার দেহকে ফেলে দিয়ে এসেছিলাম, ওরা নিয়ে এসছে কেন? ওরা নিয়ে এসে যদি সৎকার করে তাহলে ওরা আমাদের থেকে বড় হয়ে গেল, আমাদের ওপর দিয়ে গেল, সেটা তো হতে দেওয়া যাবে না। ওরা মুসলিম হয়ে আমাদের ওপর দিয়ে যাচ্ছে, অতএব আমরাও হিন্দুরা কম যাই না। এই এ চ্যাংদোলা আমাদের, এ বৃদ্ধা আমাদের, তোমরা কেন নিয়ে এসছো? আমরা তো সৎকার করে এলাম, তোমরা কেন নিয়ে এসছো? না, প্রমাণ আছে অনেক, বৃদ্ধা কিন্তু মুসলিম, দাও প্রমাণ। অনেক প্রমাণ দিল, এ দিল ও দিল, অনেক প্রমাণ। তাহলে মোল্লা সাহেব যখন প্রমাণ দিচ্ছে এবং তার পক্ষে দল ভারী হচ্ছে, তাহলে আমরা হিন্দুরা আস্তে আস্তে কেমন যেন চুপসে যাচ্ছি। তাহলে আমাদেরকে এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে হবে, ওদের উপর দিয়ে যেতে হবে, না হলে দুদিন পরে আমাদের উপরে ওরা আধিপত্য করবে, আমাদের উপরে ওরা কর্তৃত্ব করবে, আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। তাই বাস থেকে নেমে ভট্টাচার্য মশাই কিছুক্ষণ উঁকি মেরে দেখে ব্যাপারটা বুঝলো, এইবারে সুযোগ হয়েছে রঙ্গমঞ্চে প্রবেশ করার। না, বৃদ্ধা হিন্দু, মুসলিম না। কি? এই তো আমিও মোল্লার সঙ্গে একই বাসে যাচ্ছিলাম, আমিও তো যাওয়ার সময় দেখেছি। বৃদ্ধা কি বলছিল? কি বলছিল? শ্রীহরি 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 বলছিল। ভট্টাচার্য মশাই বলছে নকরি নাপিতও বৃদ্ধাকে দেখেছে, কামাতে বসবে বলে এসেছিল বটতলায়, ইটালিয়ান সেলুন, টেম্পোরারি, পার্মানেন্ট না। নকরি নাপিতের একটা সেলুন ছিল, ইটালিয়ান সেলুন, জানো তো? হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে নাকি রে? হ্যাঁ স্যার, জানি স্যার। ইটে বসে টালিতে বসা, ইটে বসিয়ে চুল কাটানো, তাই নাম তার ইটালিয়ান সেলুন। সেই ইটালিয়ান সেলুনটা খুলতে পারলো না সেদিন, বটগাছের নিচ তো ভিজে কাদা হয়েছিল। হ্যাঁ, কিন্তু সে আসার পরে সে শুনেছে, কি শুনেছে? বৃদ্ধা বলছে হরি বল হরি বল হরি বল,
কাঁচা কলা, কিছুই শোনেনি, কিন্তু বলতে হবে, না বললে হারিয়ে যেতে হবে, ভ্যানিশ হয়ে যেতে হবে। তো এক ধর্ম সম্প্রদায়ের মানুষ ভাবছে আমাদের ধর্ম সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষার ব্যাপার, আর একটা সম্প্রদায়ের মানুষ ভাবছে আমরাও যদি আমাদের ধর্মের জিগির মানে হুজুগটা না তুলি তাহলে আমাদেরও হারিয়ে যেতে হবে। এই নিজেদের অস্তিত্বটাকে বজায় রাখার, দৃঢ়ভাবে বজায় রাখার এই মানসিকতা থেকে কি শুরু হচ্ছে না দুই পক্ষের মধ্যে সংঘাত, আর সেই সংঘাতটাকে আরও উস্কে দিচ্ছে, সেই হোমের আগুনে ঘৃতাহুতি দেওয়ার মতো কাজ করছে একদিকে হিন্দু পক্ষের প্রতিনিধি আর একদিকে মুসলিম পক্ষের প্রতিনিধি, মোল্লা সাহেব আর ভরচাঁদ মশাই, যাদের কাজ মানুষ বিভ্রান্ত হয়ে অসহায় হয়ে তাদের কাছে আসবে নিজেকে রক্ষা করার জন্য, সাহস সঞ্চয় করার জন্য, এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য। মানুষ কেন মন্দিরে যায়, কেন মসজিদে যায়, কেন এই সব দেবস্থানে যায়? হ্যাঁ, ডান্স করতে না, ভাঙড়া করতে না, কেন মন থেকে যায়? কখন? বিপদে পড়লে, অসহায় হয়ে পড়লে, গিয়ে মনের শান্তি পাওয়ার জন্য। কিছু না হোক এই ধর্মস্থানে এই শান্তিপূর্ণ জায়গায়, একটা শান্ত জায়গায়, শান্ত পরিবেশে মনটাকে, মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য কিছুক্ষণ বসে থাকলে আস্তে 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 কোথাও থেকে যেন একটা সাহস পাওয়া যায়। সমস্যার সমাধান করা না গেলেও সমস্যার সমাধানের জন্য মাইন্ডের, মনের যে এটা দরকার, মানে একটা শান্তিতে সুস্থিরভাবে চিন্তা করার দরকার, সেই পরিবেশটা পায় মন্দিরে। আর সেখানে যদি ওই ভদ্রলোক, মানে হিন্দু ধর্মের ধ্বজাধারী মন্দিরে যিনি প্রধান, তিনি যদি তার মাইন্ডটাকে, মনটাকে আরও বিষিয়ে দেয়, আরও যদি যে কারণে সে গিয়েছে সেই কারণটা জানার পরে যদি তার দুর্বলতাটাকে কাজে লাগিয়ে ব্যবহার করে নিজের স্বার্থে এবং তাকে আরও ভয় দেখিয়ে দেয়, তাহলে মানুষ যাবে কোথায়? যাদের কাজ ভয় দেখানো নয়, ভয় কাটানো, তারাই কি করে আরও জোর করে, ইচ্ছে করে ভয়টা ঢুকিয়ে দেয়। কারণ যত মানুষ ভীত থাকবে, যত মানুষ আতঙ্কিত থাকবে, যত মানুষ ভয় থাকবে, তত মানুষের থেকে নিজের কাজটাকে হাসিল করে নেওয়া যাবে। আর আমরাও কি করি? আমরাও মাঝে মাঝে এরকমভাবে বিভ্রান্ত হয়ে আমাদের নিজের মনের উপরে যে নিয়ন্ত্রণ সেটা হারিয়ে ফেলে এমন মানুষদের কাছে যাই, সেই মানুষগুলো এত ধুরন্ধর, এত চতুর, এত স্বার্থবাজ, স্বার্থপর, সেই মানুষগুলোর কাছে যাই যে মানুষগুলো হাসি মুখে দেখতে দেখতে চোখের সামনে মারে ছুরি। আমরা জানি, বুঝি, তাও আমরা যাই কখনো কখনো ওদের কাছে। অথচ আমরা যদি নিজেকে একটু শান্ত করি, শান্ত হয়ে ভাবি, বুঝি, তাহলে বুঝতে পারবো যে এই মানুষগুলোর থেকেও আমরা নিজেরাই অনেক ভালোভাবে সমস্যার মোকাবিলা করতে পারি, সমাধান করতে পারি, বাধা বিপত্তিকে সরিয়ে আমরা সামনের দিকে এগোতে পারি। আমাদের মধ্যে সেই শিক্ষাটা আছে, আর সেই শিক্ষাটার প্রত্যেকের মধ্যেই আছে, শুধু সেটাকে অনুভব করা। কিন্তু সেই অনুভব করার আগে আমাদের সংস্কার আচ্ছন্ন করে, আমাদের চিন্তা চেতনাকে আচ্ছন্ন করে দেওয়া হয়। আর আচ্ছন্নতার কারণেই, অজ্ঞানতার কারণেই, অশিক্ষার কারণেই আমরা কি করি? আমরা আমাদের ভালো মন্দটা বুঝি না। যারা আমাদের ভাই, যারা আমাদের বন্ধু, যারা ভারতবাসী, একে অপরের সঙ্গে লড়াই করি, হাতে দা নিয়ে, কাটারি নিয়ে, কুড়ুল নিয়ে, যা পাই হাতের কাছে তাই নিয়ে শুরু করে দিই। বলে না, ধর্ষাটাকে মার্শালাকে মোড়ের মাথায় মেরে পিটিয়ে লাশ করে দেয়। তারপরে আমরা যখন ওই রকম অন্য কোথাও যাব, আমরাও লাশ হয়ে ফিরব। আমাদের দেশ ভারতবর্ষ, অথচ ভারতবর্ষে আমরা নিজেরা ভয়ে ভয়ে আছি, নিজেরা আতঙ্কে আছি, নিজেরা যে কোনো মুহূর্তে ডেড বডি হয়ে যেতে পারি এই সাম্প্রদায়িক দাঙ্গার মাঝে পড়ে। আর আসল লোকের কিচ্ছু হয় না, যারা এদের মূলে আছে তাদের কিন্তু কিচ্ছু হয় না, তাদের টিকিটিও পাওয়া যায় না। তারা ঠান্ডা ঘরে বসে কুম্ভকর্ণের বড় মেশো, ছোট মেশো হয়ে কি সুন্দর নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। আর মরমি মর, সাধারণ মানুষ মর, লড়াই করে মর, কষ্টে মর, দুঃখে মর, অভাবে মর, মরে 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 শেষ হয়ে যা। তারপরে মরে গেলে আমরা আসবো খোঁজ নিতে, তোমার বাড়িতে কজন মরলো গো? না, 2টো লাশ পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেবক্ষণ 2000 টাকা করে পাঠিয়ে।
ঠিক আছে, শ্মশান বন্ধু হবে। আচ্ছা, এই ভারতবর্ষ, মানুষের কোনো দাম ছিল না, হ্যাঁ 2000 টাকা মাত্র দাম, মানুষ চায়। হুম, কি সৎকারের জন্য আর কত দরকার? মুখাগ্নি হবে। না স্যার, মানে মুখাগ্নি দিলে সৎকার করতে, তার জন্য একটা জীবনটারও দাম 2000 টাকাই বলে দিল। তা আবার কত চাই? তোমার তোমার বাড়ির লাশ পড়ে থাকবে বাড়ির উঠোনে, তার থেকে আসছি 2-1000 টাকা দিচ্ছি, লাশটা সৎকার করবে তোমরা, এর থেকে আর কি চাও তুমি আমাদের কাছ থেকে? কি চাও? কি চাও? বিচার, বিচার, বিচার চাও, কৈফিয়ত চাও, কেন এমন হলো চাও, বলতে যাও। বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? জিভ টেনে ছিঁড়ে নেবে না? সাধারণ মানুষ কোন দিন বলতে গেছে? সাধারণ মানুষ কি করে বা বলবে? আসলে এই সমস্ত মানুষগুলো জানে যে সাধারণ মানুষের দুর্বলতা কোথায়, আর সেই দুর্বলতাটাকে খুঁজে কি করে? নিজেরা ব্যবহার করে। ওই যে কে বাঁচায় কে বাঁচে গল্পে ছিল না, যে সাধারণ মানুষগুলো জানেই না যে এরকম হলো কেন, কি কারণে হলো, কি কারণে এই পরিস্থিতি, এর মূলে আসলে কারা আছে সেটা তো তারা জানেই না। আর যদি জানেও, জানার পরে এককভাবে তো তারা দুর্বল, অসহায়, তারা যে সংঘবদ্ধ হবে, সেই সংঘবদ্ধ করবেই বাকি। নিজেদের অধিকারের জন্য তারা যে সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে, প্রতিবাদ করবে, তো সেই সংঘবদ্ধ হতে হতেই তো বেশিরভাগ অনেক আগে হারিয়ে যায়। সংঘবদ্ধ যখন হতে যায় তখন কিন্তু ওই চতুর মানুষগুলো ওদের সংঘবদ্ধ হওয়ার আগেই আবার ওদেরকে পরস্পরের থেকে এলোমেলো করে দেয়, আলাদা করে দেয়। ভারতবর্ষ গল্পের শেষাংশে কি রয়েছে না, বৃদ্ধা ওই বিকেলের শেষ আলোয় আস্তে আস্তে অস্পষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তার আগে বৃদ্ধাকে প্রশ্ন করা হয়েছিল যে বুড়ি তুমি হিন্দু না মুসলিম? বুড়ি তখন কি বলেছিল? বুড়ি তখন কি বলেছিল? বই আছে সামনে? বুড়ি তখন বলেছিল, চোখের মাথা খেয়েছিস মিনসেরা? চোখের মাথা খেয়েছিস? দেখতে পাচ্ছিস না অত বড় বড় চোখ আছে? ওরে নরক্ষে করা, ওরে শকুন চোখরা, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? হ্যাঁ, চোখ গেলে দেবো, যা যা পালা। আরও জিজ্ঞেস করে যে বুড়ি তুমি হিন্দু না মুসলিম? চোখ গেলে দেবো কিন্তু, পালা। তাহলে বৃদ্ধাকে জিজ্ঞেস করলো, বৃদ্ধা বলল যে আমি কে দেখতে পাচ্ছিস নে, চোখ গেলে দেবো। আসলে বৃদ্ধা কে? বৃদ্ধাকে দেখা যায় কোন চোখে? এই চর্মচক্ষুতে, এই যে চর্মচোখে না, মনের চোখ, জ্ঞানের চোখ, অন্তরের চোখ। অন্তরের চোখটা যদি খোলা থাকে তাহলে কোনো শক্তি আমাদেরকে আলাদা করতে পারবে না পরস্পরের থেকে, কোনো শক্তি আমাদেরকে প্ররোচিত করতে পারবে না, বিভ্রান্ত করতে পারবে না, কোনো শক্তি আমাদেরকে আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না। সেই চেতনার চোখটা যখন আচ্ছন্ন হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন আবার হঠাৎ করে এই বৃদ্ধাকে উপস্থিত হতে হয়। বৃদ্ধা কিসের প্রতীক? বৃদ্ধা কিন্তু আপাত দৃষ্টিতে একজন ভিখারিণী বৃদ্ধা হলেও বৃদ্ধা কিন্তু প্রতীক চরিত্র। বৃদ্ধা ভারতবর্ষের প্রতীক। ভারতবর্ষের যে সনাতন ঐতিহ্য, যে সম্প্রীতি, যে পবিত্রতা, যে মহত্ব, সেটাকে আমরা মাঝে মাঝে অনুভব করতে ভুলে যাই। আমরা ভুলতে বসি, তখন এই বৃদ্ধার প্রতীকে, বৃদ্ধার রূপকে ভারতবর্ষকে যেন নিজেকে আসতে হয়, ভারতবর্ষের সনাতন ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য। তাহলে এক অর্থে বৃদ্ধা ভারতবর্ষের প্রতীক। বৃদ্ধার মধ্য দিয়ে ভারতবর্ষের সেই বহুকালের একটা যে ইতিবাচক মানে সম্প্রীতির যে ছবিটা, সেটা ধরা পড়ছে। যখন সংঘাতে লিপ্ত হচ্ছে,
যখন দাঙ্গায় লিপ্ত হচ্ছে, পরস্পরের মধ্যে হানাহানিতে লিপ্ত হচ্ছে, সেটা যেমন ভারতবর্ষের দীর্ঘকালের একটা ছবি, তেমনি এই সংঘাত, এই হানাহানিতে আবার লিপ্ত হওয়ার হাত থেকে তাদেরকে সরিয়ে দিয়ে তাদেরকে পরস্পরের মধ্যে বন্ধু করে ভাই বলে আপন করিয়ে দেওয়াটাও ভারতবর্ষের সনাতন ঐতিহ্য। আর সেই ভারতবর্ষের প্রতীক হলো এই বৃদ্ধা। আবার যদি আমরা অন্যভাবে বলি, এই বৃদ্ধা আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। এই বৃদ্ধা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। বৃদ্ধা যতদিন আমাদের প্রত্যেকের মধ্যে ঘুমিয়ে আছে, ততদিন আমরা বুঝতে পারবো না ভারতবর্ষ আসলে কি। বৃদ্ধা যদি আমাদের বিবেক হয়, বৃদ্ধা যদি আমাদের চেতনা হয়, মনুষ্যত্ব হয়, তা যখন ঘুমিয়ে থাকে, তা যতদিন ঘুমিয়ে থাকে, ততদিন আমরা ভারতবর্ষকে উপলব্ধি করতে পারবো না বা পারি না। যখন জেগে যায়, তখন আমরাই বুঝতে পারি, আরে কী করছিলাম এতদিন, আমরা নিজেদের ভাই, নিজেদের বন্ধুদের সঙ্গে এইভাবে সংঘাতে লিপ্ত হয়েছিলাম। তাই বৃদ্ধাকে আসতে হয়, ভারতবর্ষকে আসতে হয়, চেতনাটাকে, সুপ্ত চেতনাকে জাগিয়ে দেওয়ার জন্য আসতে হয়। হ্যাঁ, ভারতবর্ষকে অর্থাৎ বৃদ্ধাকে আসতে হয়েছিল, বৃদ্ধা এসেছিল, বৃদ্ধা এসে ওই মানুষগুলোর চেতনার চোখ খুলে দিয়ে ধীরে ধীরে ওই বিকেলের অস্পষ্ট আলোয় বিলীন হয়ে গেল, হারিয়ে গেল, মিশে গেল। ছোট গল্পের একটা বৈশিষ্ট্যই হলো গল্পের শেষাংশে কেমন যেন একটা কৌতূহল তৈরি করে দিয়ে যায় পাঠক মনে। শেষ হয়ে হইল না শেষ, শেষ হলো, বৃদ্ধা তো চলে গেল, এই মানুষগুলো কি নিজেরা নিজেদের ভুল বুঝতে পারলো, সেটা কিন্তু গল্পে বলা হয়নি, কিন্তু পাঠক নিজেদের মতো করে সেটা বুঝে নেবে, খুঁজে নেবে, ধরে নেবে যে বৃদ্ধা বোধ হয় এদের চেতনার চোখটাকে খুলে দিয়ে চলে গেল। এরা কিন্তু মনে হয় বুঝলো যে আমরা যাদের বন্ধু ছিলাম, ভাই ছিলাম, পরস্পর সুখে দুঃখে একসঙ্গে থাকতাম, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছি। বোধ হয় তারা বুঝলো, কারণ এই গ্রামে থাকতে হবে, এই গ্রামগুলোতে তাদের থাকতে হবে। নিজেদের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়ে তারা কি সত্যি বাঁচতে পারবে? না। বাঁচার জন্য দরকার শান্তি, বাঁচার জন্য দরকার মৈত্রী, বাঁচার জন্য দরকার একসাথে মিলেমিশে থাকা। আর সেটা করতে গেলে তাদের নিজেদের ভেতর থেকে, অন্তর থেকে ওই চেতনার শিক্ষাটা জাগতে হবে। সেটা আদৌ জেগেছিল কি জাগেনি, সেটা ভারতবর্ষ গল্প সম্পূর্ণ করেনি। সেটা পাঠক ভাববে, পাঠক ধরবে, পাঠক বুঝবে যে বৃদ্ধা চলে গেল, শেষ আলোয় হারিয়ে গেল, অস্পষ্ট হয়ে গেল, আর তার আগে বলে দিয়ে গেল, আমি কে দেখতে পাচ্ছিস না, যা যা পালা, চোখ গেলে দেবো কিন্তু বেশি করলে, আমাকে দেখতে পাচ্ছিস না, আমি তো ভারতবর্ষ। তো ভারতবর্ষকে দেখতে পাচ্ছিস না, তাহলে কিসের ভারতবাসী তুই? তারপরে আদতে লোকগুলোর চোখ খুললো কিনা, সেটাই আমাদের কাছে ভাববার। আমরা ছোট গল্পের শেষাংশে গিয়ে এইভাবেই ভাববো। এবারে আমাকে বলো, কারোর কি কোনো জায়গাতে অসুবিধা আছে, কোনো লাইন নিয়ে কোনো জায়গায় বুঝতে অস্পষ্টতা আছে কোথাও? না স্যার। আমার মনে হয় থাকার কথা নয়, যদি লাইন ধরে, মানে অডিওগুলো লাইন ধরে ব্যাখ্যাগুলো তোমরা শুনে রাখো, তাহলে থাকার কথা নয়। তাও যদি কারোর থাকে 2-5 মিনিট বলতেই পারো। স্যার তবুও মানে হলো গিয়ে তাদের সবার মনে তো একদম ঢুকে যায়। ইনফ্যাক্ট যখন আমি স্যার ক্লাস 4 পড়তাম, আমার সাথে একটা মেয়ে পড়তো, নাম নুরিন হোসেন ছিল। তো মেয়েটা অ্যাকচুয়ালি স্যার মুসলিম ছিল। ও যত দিন স্কুলে ছিল স্যার, ওকে সবাই এই জিনিসটা বলতো, মেয়েটা মুসলিম, ওর সাথে ফিলিং শেয়ার করবি না, কিছু শেয়ার করবি না। কিন্তু স্যার আমার সাথে ওটা হতো না কোনোদিনও। ওর সাথে মোটামুটি মিলেই থাকতাম। আমি অ্যাকচুয়ালি ওই জিনিসটা বুঝতাম না যে জিনিসটা কি হয়। এখন যখন বড় হয়েছি তখন এই জিনিসটা বুঝতে পারলাম যে না, মানে ওর সাথে এই জিনিসটা হতো, আর ও এই মানে এই স্টেজটাও পার করেছিল, মানে ও এই স্টেজটাও ফেস করেছিল এমন বয়সে যে বয়সে ফেস করার কোনো কথাই ছিল না। রাইট, যে বয়সে তার মানে একটা সুস্থ স্বাভাবিক চিন্তা ভাবনা করার সময়, সেই বয়সে তার মাইন্ডের উপরে, মনের উপরে এতটা প্রেশার তৈরি করেছি আমরাই, আমাদের সমাজ, আশেপাশের পরিবেশ, যে সেই মুহূর্ত থেকে তাকে লড়তে হয়েছে, নিজের সাথে লড়তে হয়েছে। ওই যে বললাম, আমাদেরকেই বলা হয় মানুষ হও, আবার আমাদেরকেই শেখানো হয় সুযোগ পেলে ঠ্যাং ভাঙো, ওই টুপি পরা লোকটার। আমাদেরকেই বলা হয় যে আদর্শবান হও, ন্যায় নীতিপরায়ণ হও,
সত্যি মানুষের মতো মানুষ হও। আবার আমাদেরকে বলা হয় ওই গান্ধী টুপি পরা লোকটাকে সুযোগ পেলে মেরে ভাসিয়ে দাও তার লাশ। হ্যাঁ, আমাদেরকেই শেখানো হয়। শেখানো তো হয় একটা সময় পর্যন্ত, তারপরে তো নিজস্ব চিন্তা ধারা তৈরি হয়, আদর্শ তৈরি হয়, মতাদর্শ তৈরি হয়। সেই মতাদর্শ থেকে তোমরা ভাববে, তোমরা সিদ্ধান্ত নেবে যে আমাদের পূর্বপুরুষেরা, আমাদের আগের যারা, তারা এই কাজ করেছে বলে, তারা এই রকম ধরনের অবিবেচকের মতো কাজ করেছে বলে আমরাও কি সেই ধারাটাকেই বজায় রাখবো? যেমন ধরো কলেজ ইউনিভার্সিটির হোস্টেলগুলোতে আগে হতো প্রচণ্ড র্যাগিং হতো, বিশেষ করে মেডিকেল ইঞ্জিনিয়ারিং কলেজের। এখন তো সেটাকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে, কিন্তু এখনও মাঝে মাঝে হয়ও, এবং ভয়ঙ্করভাবে টর্চার হয়। শারীরিক তো হয়, মানসিকভাবে, শারীরিকের থেকে মানসিক টর্চারটা আরও ভয়ঙ্কর। রীতিমতো ডিপ্রেশনে চলে যায় স্টুডেন্টরা এরকম জায়গাতে। তাহলে নতুন বছরে যারা প্রবেশ করলো, ভর্তি হলো, তারা যদি সেকেন্ড ইয়ারের দ্বারা এইভাবে টর্চার হতে থাকে, তারপরে তারা একটা সময় পরে সেকেন্ড ইয়ারে যাবে। এবার তারা যদি বলে আমাদের আগের সিনিয়ররা যারা, তারা যেহেতু আমাদের উপর টর্চার করেছে, তাহলে আমরাও ছাড়বো না, আমরাও কিন্তু পরবর্তীতে ভর্তি হওয়া নতুনদের উপরে, মানে ফার্স্ট ইয়ারের উপরে টর্চার করব। তাহলে তো এই ধারাটা চলতেই থাকবে। বরং এখান থেকেই আমাদের অন্যভাবে ভাবতে হবে, না আমরা অত্যাচারিত হয়েছি, আমরা ওদের হাতে টর্চার হয়েছি, আমরাই সিদ্ধান্ত নেব যে আমরাই কাউকে অত্যাচার করব না, টর্চার করবে না, র্যাগিং করব না। তার মানে এখান থেকেই স্টপ, ধারাটা বন্ধ হয়ে গেল। তাহলে তুমি কোন পথটাকে নেবে? অন্যরা করছে না, সারা দেশ জুড়ে করছে না, তাই এটা হবে না, হওয়া সম্ভব না। তার থেকে বাবা সবাই যা করছে তাই করি, সবাই হাতে তুলে নিয়েছে লাঠি, ঝাঁটা, অস্ত্র। কিন্তু স্যার এই জিনিসটা তো ছোটবেলার থেকে শেখানো হচ্ছে, তাদের মাথায় পুরো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা তো আমি পরে এসে বুঝতে পারছি জিনিসটা, যে তার মাথায় পুরো ঢুকিয়ে দিয়েছিল। ছোটবেলা থেকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু একটা বয়সের পরে তো তুমি পরিণত হচ্ছ, তোমার চিন্তাধারা পরিণত হচ্ছে। তাহলে তুমি তখন তাকে কিভাবে গ্রহণ করবে? ছোটবেলা থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে বলেই সেটাকেই নিয়ে চলবো, নাকি আমি আমার শিক্ষাটাকে সঠিক কাজে প্রয়োগ করব? সেটা তো তোমার উপর ডিপেন্ড করছে, কারণ তুমি তো তখন পরিণত। আজকে তুমি পুরোপুরি পরিণত না হলেও আর তো মাত্র কটা মাস, তারপরে তুমি কলেজে যাবে, তুমি পরিণত, তুমি অ্যাডাল্ট। তোমার চিন্তাভাবনা, তোমার চিন্তাধারা কীভাবে, কোন পথে চলবে, সেটা তো তোমার উপরে নির্ভর করবে, তোমার উপর তো আর কেউ চাপাতে পারবে না। তখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আগে এটা করেছিলাম বলেই এখন ওইটাই করব, ওটা করেছিলাম বলেই, ওটা করতে বলেছিল বলেই ওটাই করব। তাহলে তো তোমার সঙ্গে অন্যদের কী পার্থক্য থাকলো? প্রত্যেকটা মানুষের চিন্তাধারা তো এক এক রকম হয়। তাহলে তুমি তোমার মতো করে সিদ্ধান্ত নেবে। তুমি কারোর অন্য ধর্মের সংখ্যাগরিষ্ঠ মানুষের ঠ্যাং ভাঙবে, না তুমি নিজে সংখ্যাগরিষ্ঠ হয়ে অন্য নিজে সংখ্যালঘিষ্ঠ হয়ে অন্য সংখ্যাগরিষ্ঠ মানুষের হাতে মার খাবে? ও আমাকে মেরেছে বলে তাই আমাকে মারতে হবে, ও মেরেছে বলেই আমাকে আঘাত করতে হবে, না হলে আমাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। এটা কেন করব? এই ভারতবর্ষ আমাদের, এই ভারতবর্ষ আমাদের সবার দেশ। ও করেছে বলেই আমরা না করলে আমাদের ধর্ম সম্প্রদায় অস্তিত্ব সংকটে পড়ে যাবে, এটা না করি। ও করেছে কেন, ও কেন করলো, ওকে আমাদের সংশোধন করতে হবে, এটাই যদি একমাত্র লক্ষ্য হয়ে যায়, তাহলে সবাই কিন্তু এই ভারতবর্ষে শান্তিতেই বসবাস করতে পারবে। এটা কোনো সলিউশন নয়। ও করেছে, ওরা করেছে, ওই ধর্মের মানুষেরা করেছে, তাই আমরা যদি আওয়াজ না তুলি তাহলে আমরাও কি হয়ে যাব না, ওদের কাছে ছোট হয়ে যাব। একটা সময় ওরা আমাদের মাথার উপরে বসে ছড়ি ঘোরাবে। আরে কেন? ওরা করেছে, তাই কেন করেছে তাই ওদেরকে বোঝাতে হবে, ওরা যাতে না করে ওদেরকে সংশোধন করতে হবে। সেই রাস্তাটা আমাদের কাছে কঠিন রাস্তা, জেনারেলি কঠিন রাস্তা বলি আমরা কি করি, সেই রাস্তা থেকে সরে এসে তার থেকে আমরা ওরা করেছে তাই পাল্টা আমাদের করতে হবে, এইটা অনেক সহজ। এই সহজ পথটাকে আমরা নিয়ে নিই, আর সেই সহজ পথটাকে নিয়ে নিই বলে চিরকালীন এই সমস্যাটা যেন থেকে গেছে। আমি তো দুটো ওয়ের কথা বললাম, দুটো রাস্তার কথা বললাম না। একটা ধর্ম সম্প্রদায়ের মানুষ, তারা আওয়াজ তুলেছে, আমাদের মনের ভেতরে হতে পারে তারা আওয়াজ তুলেছে মানে তাহলে আমরাও কি করব, ওদের উপর দিয়ে যাব, আওয়াজ তুলব। না হলে আমরা যদি ছোট হয়ে যাই, আমরা যদি হারিয়ে যাই, এটা একটা রাস্তা। আবার কি
ওরা আওয়াজ তুলেছে ধর্মকে নিয়ে, উগ্র সাম্প্রদায়িকতাকে নিয়ে আওয়াজ তুলেছে, তাহলে আমাদের কাজ হবে মানবতা দিয়ে ওদেরকে বোঝানো, মানবতা দিয়ে উগ্র সাম্প্রদায়িকতাকে হ্রাস করিয়ে দেওয়া। কিন্তু আমরা কাজটা করি না, কারণ ওই কাজটা অত্যন্ত কঠিন। তার থেকে এটা সহজ। ওরা তুলেছে তাই আমরাও করব। ওরা আজান দিচ্ছে, মাইক বাজাচ্ছে, আমরাও খোল করতাল বাজাবো। আমরা খোল করতাল বাজাচ্ছি, ওরাও বলবে জোরে জোরে মাইক চালাবো। তাহলে তো সংঘাত হতেই থাকবে। ওরা জোরে মাইক বাজাচ্ছে কিন্তু আমাদের ডিস্টার্ব হচ্ছে, আমাদের পরীক্ষা চলছে, তাহলে আমাদেরকে সেই মতো ব্যবস্থা করতে হবে, বুঝিয়ে নানাভাবে স্টেপ নিয়ে। সেটা না করে আমরা উল্টো কী করি, আমরাও ঢাকঢোল নিয়ে বসে পড়ি। আমরা ঢাকঢোল নিয়ে বাজাচ্ছি, তাই ওদের পরীক্ষার সময় অসুবিধা হচ্ছে, ওদেরও বাড়িতে অসুস্থ মানুষ রয়েছে, তাহলে ওদের উচিত আমাদেরকে বোঝানো। কিন্তু তা না করে ওরা ঢাকঢোল বাজাচ্ছে, আমরা জোরে জোরে মাইকে আজান দেব, চলো, তাহলে তো এটা বাড়তে থাকবে। তাহলে যারা বুঝবে তারাই এই পাঠ্য যে অধ্যায়টা, রচনাটা, সেই রচনাটার সার্থকতাটা অনুভব করবে। আর যদি বলে না এ হবেই না, সবাই করছে, কি করে হবে 2-1 জনের দ্বারা? আরে 2-1 জনের থেকেই তো আবার 2-10 জন পর্যন্ত যায়। এইভাবেই তো আস্তে আস্তে ছড়িয়ে পড়ে মানবতা, সম্প্রীতি। এইভাবেই কিন্তু হাজারো সমস্যার মাঝে, হাজারো অনৈক্যের মাঝে, হাজারো ফাটলের মাঝেই কিন্তু এখনও বজায় রয়েছে ভারতবর্ষের সম্প্রীতি। মাঝে মাঝে হইচই হয়, দাঙ্গা হয়, রক্তপাত হয়, কিন্তু সম্প্রীতি কিন্তু এখনও বজায় রয়েছে। সেটা মানবতার বার্তাবাহক যারা, বাণীবাহক যারা, তারাই কিন্তু এটাকে বজায় রাখার কাজে এগিয়ে নিয়ে চলছে, বজায় রেখে এগিয়ে নিয়ে চলছে। যাই হোক, মোটামুটি আজকের এই পর্যন্ত। আমার মনে হয় ভারতবর্ষ গল্পটা সবাই বুঝতে পেরেছ। আজকের এই পর্যন্ত, সবাইকে টাটা, গুড নাইট। আর